তো আমরা পরাবৃত্তের দেখতে দেখতে কনিক চ্যাপ্টারের পরাবৃত্তের যে পার্টটা সেটা লাস্ট পার্টে চলে আসছে। ওকে, তো লাস্ট পার্টে আসলে আমাদের আজকে আহামরি খুব একটা কিছু বাকি নাই। যেটা বাকি আছে সেটা হচ্ছে অনেকদিন ধরে আমি যে পার্টটা বলছি লাস্টের দিকে আসবো বা দেখাবো, সেটা হচ্ছে যে একটা পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করার শর্ত এবং সেটি স্পর্শক হবে কি কি শর্তে সেই স্পর্শক হবে, বা একটা রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে কি কি ঘটনা হইতে পারে, এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলার কথা ছিল। তো আমি এখন এটা করার আগে আমার যে টাইপ, সেই টাইপগুলোর মধ্যে একটা টাইপ এখনো রয়ে গেছে এই স্পর্শক ছাড়া, সেই টাইপটাকে শেষ করব। টাইপ নাম্বার 11। এটা হচ্ছে কি রকম, যে এই টাইপটাতে তোমাদের যেটা থাকবে যে একটা বৃত্ত কোন অক্ষের সমান্তরাল সেটা বলা থাকবে, ঠিক আছে? কোন অক্ষের সমান্তরাল সেই বিষয়টা এই টাইপে লেখা থাকবে, কোন অক্ষের সমান্তরাল সেটার পাশাপাশি এবং তাকে কয়েকটা বিন্দু দিয়ে যায়, এই বিন্দুগুলো দিয়ে দিবে, কয়েকটি বিন্দুগামী দেখাবে, ঠিক আছে? কয়েকটি বিন্দুগামী বলা থাকবে এবং প্রশ্নের বিন্দুগুলো দেওয়াও থাকবে। তো এই টাইপের আমাদের অঙ্কগুলোকে সলভ করতে বলা হবে। এখন কথা হলো, যদি একটা বৃত্ত অক্ষের সমান্তরাল হয়, হয় x অক্ষের, না হয় কি অক্ষের, y অক্ষের। তো যদি x অক্ষের সমান্তরাল হয়, আমরা একটা বিষয় কিন্তু জানি যে x অক্ষের সমান্তরাল হলে x a y স্কয়ার স্যার একই বৃত্ত হবে না স্যার প্লাস by। তা বোর্ডের লেখা তো কিছু বোঝা যেতেছে না কেমন, তো সামনে নেই না এটা জুম কর। এই তানভীর, x a y স্কয়ার প্লাস by প্লাস c, এটা হচ্ছে যখন আমার বৃত্তটা x অক্ষের সমান্তরাল। আবার যখন আমার বৃত্তটা y অক্ষের সমান্তরাল তখন হচ্ছে a x স্কয়ার প্লাস bx প্লাস c। আমরা এগুলো অলরেডি জানি। তাহলে এরকম একটা কথা বলা থাকবে যে একটি বৃত্ত হয় x অক্ষে, না হয় y অক্ষের সমান্তরাল বলা থাকবে, এটাকে আমরা মুখস্থ লিখতে পারবো। শীর্ষ কিন্তু দেয়া থাকবে না, আমি বলছিলাম যে শীর্ষ দেয়া না থাকলে আমরা শুধু এইটুকুই জানি। এবং আবার বলতেছে সে বিন্দুগামী। এখানে আমাদের অজানা কি কি আছে বলতে পারো? a অজানা, b অজানা, c অজানা, তার মানে টোটাল কয়টা অজানা আছে? আমি যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়াইছিলাম আমি বলছিলাম যে কখনো কোন সমীকরণে যে কয়টা অজানা রাশি থাকে সেটার জন্য ঠিক ততগুলো বিন্দু লাগে। যদি একটা অজানা রাশি থাকে তাহলে একটা বিন্দু পাইলে আমরা কিন্তু সেটা বের করে ফেলতে পারি। যদি দুইটা অজানা রাশি থাকে তাহলে কিন্তু আমাদের দুইটা বিন্দুর প্রয়োজন হয়। তাহলে এখানে কয়টা অজানা রাশি আছে? তার মানে মিনিমাম আমাদের তিনটা বিন্দু জানতে হবে। মাঝে মাঝে তিনটা বিন্দুর পাশাপাশি মাঝে মাঝে আবার দুইটা বিন্দু দিয়ে সলভ হবে, সেটা কোন শর্তে আমি সেটাও বলে দিচ্ছি। তাইলে এটা হচ্ছে একটা বিষয়। আবার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল না হয়ে যদি প্রশ্নে আসে অক্ষটা x অক্ষের উপরেই আছে, অক্ষটা কিসের উপর আছে? x অক্ষের উপরে। কিন্তু x অক্ষের উপরে থাকলেও আমাদের শীর্ষটা মূল বিন্দুতে না। তার মানে কি x এর মানটা বাইরে আছে কিন্তু y তো x অক্ষের উপর, মানে 0ই। আমি আঁকতেছি, এই অঙ্কগুলো এইভাবে থাকতে পারে যে অক্ষরেখা x অক্ষের বা y অক্ষের উপর এবং কয়েকটি বিন্দুগামী, কয়েকটি মানে আসলে দুইটা দিবে, কয়েকটি বিন্দুগামী। তাহলে এরকম যদি দেয়া থাকে, এটা কেমন হলো ভাইয়া? এটা চিত্রটা আসলে এরকম যে এই দেখো শীর্ষ কিন্তু এটা হলো আমার y প্রাইম y, এটা হলো x প্রাইম। আমার উপকেন্দ্রটা x অক্ষের উপরেই আছে কিন্তু শীর্ষটা কিন্তু হওয়ার কথা ছিল এখানে, এখানে না হয় এখানে। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে x অক্ষের উপরে, যেহেতু তাহলে এখান থেকে ধরো সে কি পরিমাণ দূরে আছে সেটার উপর ভিত্তি করে আমাদের মানটা আসবে। মনে করো সাপোজ বললাম আলফা, আর y এর জায়গায় কি আসবে? 0। কনসেপ্টটা তার মানে এইরকম। এখন আমাদের এই দুই ধরনের ডাটা দিয়ে পরীক্ষার হলে আমাদের আসতে পারে যে পরাবৃত্তের সমীকরণটা কত বা পরাবৃত্তের সমীকরণটা কি। তো এরকম দুইটা অঙ্কই আছে তোমাদের বইয়ের 13 নাম্বার এবং 13 নম্বরে দুটো অঙ্ক আছে। আমি একটু অঙ্কগুলো একটু দেখা দিচ্ছি, করা দিচ্ছি, আমাকে বইটা একটু দাও, ঠিক আছে? তাহলে আমাদের আজকের টাইপটা হচ্ছে আসলে পরাবৃত্ত অক্ষের সমান্তরাল বা অক্ষের উপরে আছে, এগুলো দিয়ে বিন্দু থেকে পরাবৃত্তের সমীকরণ বের করব। এর আগে কিন্তু আমরা বিন্দু ব্যবহার করে করি নাই, করছি একবারও। আজকে আমরা বিন্দু দিয়ে পরাবৃত্তের সমীকরণ বের করা শিখব। তো চলো স্টার্ট করি।
এখানে 13 এক নাম্বার অঙ্কটা আমি যদি বলি আর 2 আর কয়টা আছে দুইটা অঙ্কই আছে এই টাইপের। তো শুরু করে দিচ্ছি, ঠিক আছে। 13 এক নাম্বার বোর্ড ভিডিওতে দেখো ঠিকমতো আসে কিনা সবকিছু, ঠিক আছে। 13 এক একে যেটা বলা আছে একটু শুনো, যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। বলছি বলবে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল বলে দিবে বলছে, তাই না? তাহলে আমাদের বলছে y অক্ষের সমান্তরাল, তার মানে কার কথা বলতেছে? y ax² + bx + c। ওকে, আচ্ছা। তাহলে এটা যেহেতু আমাদেরকে বলেই দিছে, তাহলে আমরা যেহেতু পরাবৃত্তটি x অক্ষের সমান্তরাল, অতএব y ax² + bx + c bx + c, এটাকে আমরা এক নং বললাম। এখন স্যার এরপরে কি বলছি শুনুন, এরপর আমি বলছি যে তারা কয়েকটা বিন্দুগামী বলা থাকবে। দেখেন কি লিখছে, যে এবং যার -3,6 একটা বিন্দু -3,-6, আর একটা হচ্ছে 1,2 আর একটা হচ্ছে 2,9। তো স্যার তিনটা বিন্দুগামী বলছে, তাহলে আমি এখন এই বিন্দু দিয়ে পাস করলে কি একটা ইকুয়েশন পাবো না? কথা বলো। এই বিন্দু দিয়ে পাস করলে কি একটা ইকুয়েশন পাবো না? এই বিন্দু দিয়ে পাস করলে কি আরেকটা ইকুয়েশন পাবো? প্রথম দুইটা ইকুয়েশন থেকে ইয়া করে কি আমি একটা ইকুয়েশন পাবো, আবার দ্বিতীয় দুইটা ইকুয়েশন কে মানে প্রথমে 2 আর 3 কে সমাধান করব, করে এখান থেকে একটা নতুন ইকুয়েশন জন্ম নেবে যার নাম কি 4। আবার 3 আর 4 কে সমাধান করে এটা তাহলে 5 দিব, 4 কে সমাধান করে আরেকটা নতুন ইকুয়েশন পাবো, সেটা কি হবে 6। এবার 6 আর 5 কে সমাধান করলে কিন্তু আমরা হয় a পাবো, না হয় b পাবো, না হয় কি পাবো c। এবার ওই a b c এর মধ্যে যে মানটাই পাই সেটা আবার এই 6 অথবা 5 এর মধ্যে বসালে অপোজিটটা পেয়ে যাব। এবার এই দুইটার মানকে আমি যখন মূল সমীকরণে বসাবো তখন লাস্ট যেটা বাকি থাকে সেটাও পেয়ে যাব, যেমনটা আমরা বৃত্তে শিখছিলাম। আমি বৃত্তের মধ্যে এভাবে করাইছিলাম তিনটা বিন্দুর কনসেপ্ট ব্যবহার করে। ওকে, তার মানেটা কি দাঁড়াচ্ছে ভাইয়া, আমি যদি একটু বের করি, তাহলে প্রথমে -3, -6 এই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমাদের -6 = 9a - 3b + c, বা 9a - 3b + c + 6 = 0। এটা হলো আমাদের 2 নং। এরপরে আমরা 1 আর 2 দিয়ে পাঠাইলে 2 = a b + c, বা a + b + c - 2 = 0। 3 নং। এরপরে 9 = 4a 2b + c, বা 4a + 2b + c - 9 = 0। 4 নং। স্যার এবার তাহলে কি করবেন, একবার 2 আর 3 নিয়ে কাজ করবেন। কথা বুঝতে পারছেন? 2 আর 3 এ আমি যদি বিয়োগ করি আমার কি cc বাদ হয়ে যায় না? যায়। কথা বলো না কেন? cc বাদ হয়ে সমীকরণ যেটা নতুন তৈরি সেটা কার আর কার থাকে? a আর b এর। আবার এটা আর এটা করলেও কি cc বাদ হয়ে যায় না? নতুন যে সমীকরণটা থাকে কার কার? এবার a আর b এর মধ্যে যে কোনো একটাকে বাদ দিতে চাইলে অপনয়ন প্রতিস্থাপন এসব কনসেপ্টগুলো আছে না, সেভাবে করে কি আমরা একটাকে বাদ দিয়ে অপরটার মান পাবো। সেই মানটাই বসাইলে a আর b আবার সমীকরণে বসালে কি আমরা b এর মানটা পাবো, বাকিটা এক নং বসালে পারবো তো। এখন ভাই ওই a + b + c লাইনটা এটা এই যে x এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাও, 1² মানে a ই থাকতেছে, এখানে 1 বসাও মানে b ই থাকতেছে, আর c তো c এর জায়গায়। কথা বুঝতে পারছো? পারবা নাকি আমি বাকিটাও করব? ওকে, থ্যাংক ইউ। স্যার এই ক্ষেত্রে স্যার a যে বের হইবে এই জিনিসটা কি স্যার? এই যে এই a এই b আর এই c বের হইলে মানগুলো বসালে তো আপনি পরাবৃত্তটা পেয়ে যাচ্ছেন। ওটা পরাবৃত্তের হ্যাঁ, এটা পরাবৃত্তের সমীকরণ না, y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ না।
হ্যাঁ এই যে লিখিত দিছি y অক্ষের সমান্তরাল পরাবৃত্ত এটা x অক্ষের সমান্তরাল পরাবৃত্ত এটা ঠিক আছে তো স্যার তাহলে টুটাই হ্যাঁ এটা আবার আপনারা তোলেন আমরা এখানে 2 থেকে 3 বিয়োগ করব হ্যাঁ তারপরে আবার কারণ দ্বিতীয় অঙ্ক যেটা দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আসলে 2 নাম্বার যে লেখাটা লিখে দিয়েছে সেটার স্টাইলে দেওয়া দ্বিতীয় অঙ্কটাতে চলে যে এটা y লেখা x লেখা ছিল y হবে এটা হ্যাঁ আচ্ছা তো দ্বিতীয় যেটা সেটার কোশ্চেনটাকে যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবা যে আসলে কি বলছে আগে আমি টাইপটা একটু বুঝাই নি মানে এই টাইপের আন্ডারে এটা হচ্ছে মানে অক্ষের উপর বলা থাকবে তো তোমরা জানো যখন অক্ষের উপর থাকে x মানে শীর্ষ মূল বিন্দুতে থাকতেও পারে নাও থাকতে পারে তো আমাদের যদি শুধু অক্ষের উপর বসে তাহলে আমাদের উচিত না যে সেই শীর্ষ মূল বিন্দুতে এখন অক্ষের উপরে দুই ধরনের হইতে পারে অক্ষের উপর দুই ধরনের চিত্র হইতে পারে একটা হচ্ছে যে y অক্ষের উপর বাট শীর্ষটা হচ্ছে এখানে ঠিক আছে মূল বিন্দুতে নাই অথবা এটা এখন যেটাই হোক আমাদের সমীকরণগুলো কি হবে হয় y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা এরকমই তো হবে তো স্যার আমাদের অক্ষের উপর যখন কোন সমীকরণ বা পরাবৃত্তের কথা বলা হয় তখন এই টাইপের ব্যাপারটা হবে তাহলে এখানে আমাদের অজানা রাশি কে আছে a এবং এই দুটো জানলে আমাদের বৃত্ত হয়ে যায় তাহলে দুইটা অজানা রাশির জন্য বিন্দু কয়টা দরকার হবে এটা কাজ শেষ তাহলে আমি একটু পড়ে শোনাই এগুলো তো অনেক আগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের বেসিক না না মানে হেডিংটা কি ছিল এটা হেডিংটা এই যে অক্ষরেখা x অক্ষের অথবা y অক্ষের উপর থাকবে বলা থাকবে এবং তোমার কয়েকটা বিন্দুগামী বলা থাকবে আমি প্রশ্নটা পড়লে বুঝতে পারবো অঙ্কটা পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর এই দুইটা হেডিং হচ্ছে একটা টাইপের আন্ডারে তো এখানে প্রশ্নে বলা আছে যে একটি পরাবৃত্ত x অক্ষ একটি পরাবৃত্ত বৃত্তের অক্ষ হচ্ছে x অক্ষ পরাবৃত্তের যে অক্ষটা এটা কি পরাবৃত্তের অক্ষ না সেই অক্ষটাই আবার কি অক্ষ তার মানে এটার কথাই তো বলছি যে অক্ষরেখা x অক্ষের উপর তার মানে আমাদের পরাবৃত্ত যেহেতু আমরা লেখাটা এভাবে লিখব যে যেহেতু পরাবৃত্তের অক্ষ x অক্ষ তাহলে অতএব পরাবৃত্তটি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা ওকে আচ্ছা এখন মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা তো বলে নাই যে x অক্ষের কোন পাশে এই পাশে না ওই পাশে এগুলো কিছু বলছে আমাদেরকে এগুলো তো কিছু বলে নাই তো নরমালি যেহেতু এগুলো আমাদেরকে কিছু বলেই নেই যে x অক্ষের পজিটিভ সাইড না নেগেটিভ সাইডে এটা কিন্তু বলে দেওয়ার কথা যদি কিছু না বলে আমরা নরমালি কি ধরব পজিটিভটাই নিয়ে কাজ করি এবার আসো পরাবৃত্তটা আমাদের দেওয়া আছে এখন আমি বলছি এখানে অজানা রাশি কি কি a আর আলফা আলফা এই দুটো মান পাইলে এখানে বসায় দিলে কি বৃত্তটা হয়ে গেল এন্ড দুইটা অজানা রাশি মানে তোমাকে এবার যদি কোনো ডাটা না দেয়া থাকে তাহলে দুইটা বিন্দু দেয়া থাকতে হবে প্রশ্নে বিন্দু দিয়ে দিয়েছে দুইটা একটা হচ্ছে 3,2 আর একটা হচ্ছে -2, তাহলে এখন কি দুইটা বিন্দু দিয়ে গেলে দুইটা সমীকরণ পাবো সমীকরণ দুইটাকে সমাধান করলে একটা পাবো একটার মান আরেকটাতে বসালে আরেকটা মান পেয়ে যাবো বসাই ছোটবেলা থেকে শিখে আসছি পারা যাবে না ক্লিয়ার এবার চলে যায় আমার লাস্ট টপিক স্পর্শকের কনসেপ্ট সবাই আশা করি বুঝতে পারছেন তাহলে বাসায় গিয়ে করবেন কি বাইরে বুঝছো তো সবাই হেডলাইন দাও y mx c সরল রেখাটি টাইপ 12 এক্স্যাক্টলি টাইপ 12 পরে দিবা আমি বেসিক পড়ানোর পরে টাইপ আকারে দিবা এখন হচ্ছে হেডলাইন আমি থিওরি পড়াচ্ছি এটা থিওরির পার্টে থাকবে লাস্ট পার্ট থিওরি y mx c সরল রেখাটি কি শর্তে y square is equal to 4ax y square is equal to 4ax পরাবৃত্তটিকে স্পর্শ করবে কোশ্চেন আসতে পারে স্যার পরীক্ষা হলে y square is equal to 4ax না দিয়ে যদি x square is equal to 4ay দেয় তাহলে তোমরা জানো না তাহলে কি করতে হবে শিখাইছি না সবগুলোই শিখেছি তো স্যার এখন আমরা চলো শর্তটা খুঁজে বের করি কি শর্তে তাহলে আমাদের এখন মিশন হচ্ছে শর্ত খুঁজে বের করা সবাই কি রেডি
সবাই রেডি? ওকে, কোনো কিছু লেখা যাবে না, যখন লিখতে বলবো তখন লিখবেন। এখন শুধু বুঝবেন, আমাদেরকে বলা হচ্ছে যে এটা যদি একটা পরাবৃত্ত হয়, সাপোজ আমি রেখা টানবো, রেখা টানলে আমি এইভাবে রেখা টানতে পারি, রাইট কিনা? রেখা টানলে আমি এইভাবে রেখা টানতে পারি, রাইট কিনা? রেখা টানলে আমি এইভাবে, অলরেডি রেখা টানা আছে, রাইট কিনা? রেখা টানলে আমি এইভাবে রেখা টানতে পারি, পারি কিনা? পারি কিনা? আরো টানতে পারি এইটা। কিন্তু এতগুলোর মধ্যে এই লাস্ট যেটা টানছি এটা কিন্তু স্পর্শক না, এটা কি? ছেদক। কারণ স্পর্শক একমাত্র একটা পয়েন্টে স্পর্শ করবে। আমি বারবার করে জিওমেট্রি ফার্স্ট পার্ট থেকে এটা পড়ায় আসতেছি। তাহলে এখন এই যে স্পর্শ করবে, একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে, কি শর্তে করবে, শর্তটা কি সেটাই আমরা এখন বের করতে চাই। আর ওটার উপর ভিত্তি করে আমাদেরকে অঙ্ক সলভ করতে হবে। তাহলে একটা পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করার শর্ত নিয়ে আমরা কাজ করব। এখন আমাকে অনেকে বলতে পারে, স্যার আপনি এই রেখাটা আপনি বলছেন y mx c নি। স্যার যদি আমার বৃত্তটা রেখাটা এখান থেকে হইতো তাহলে কিন্তু y c থাকতো না, তখন কি হয়ে যেত mx শুধু mx হয়ে যেত, c তখন 0। আমরা কিন্তু সেটা জানি, কিন্তু আমি এই সমীকরণ দিয়ে কিন্তু c এর জায়গায় আসতে পারবো না। তার মানে আমি বলছি সবসময় এমন সমীকরণ নিয়ে কাজ করবো যার উপর শর্ত দিলে যে কোনোটায় যাওয়া যায়। আচ্ছা, এখন আমার মনে প্রশ্ন থাকলো, তাহলে স্যার এটা তো সমান্তরাল হয়ে গেল। আচ্ছা স্যার, তাহলে y mx c, তার ঢাল কিন্তু এখানে নাই, আছে? ঢাল এখানে নাই মানে কি 0, কারণ 0 into x, তার মানে আমাদের এখানে y c। ব্যাপারটা তো এরকম। তোমরা কি জানতা না যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y b সরলরেখা শিখছো না? আসছে y কোন একটা মান। তার মানে এই এক সমীকরণ, যে সমীকরণে আমরা শর্ত আরোপ করলে দুনিয়ার সকল সমীকরণেই যাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমি যে সমীকরণটা সিলেক্ট করছি, তোমরা কি এটাতে কেন সিলেক্ট করছি যুক্তিটা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের শর্তটা প্রতিপাদনের জায়গায়। তাহলে আমি কি বলছি যে y স্কয়ার হচ্ছে 4ax, এটাকে আমি 1 নং দিলাম। আর এটা হচ্ছে y হচ্ছে mx c, এটাকে আমি দিলাম 2 নং। যে এই রেখাটা একে স্পর্শ করবে, এই স্পর্শ করা মানে ওদের মধ্যে একটা সমাধান পয়েন্ট আছে, রাইট অর রং? স্পর্শ করা মানে এটা কি, ওদের মধ্যে একটা সমাধান পয়েন্ট আছে। তাহলে আমি একটা কাজ করি, এই মানটা এর মধ্যে বসায় দিই। তাহলে আমি একটা কাজ করি যে 1 ও 2 নং হতে mx c হোল স্কয়ার = 4ax। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এটা a b হোল স্কয়ার সূত্র ভাঙলে m স্কয়ার x স্কয়ার 2mx c c স্কয়ার 4ax 0। ক্লিয়ার? তাহলে ভাইয়া বা m স্কয়ার x স্কয়ার প্লাস x কমন নিলে 2mc -4a x প্লাস c স্কয়ার = 0। এই পর্যন্ত কি বুঝা গেছে? তোমরা তুলবা না। স্যার এইটাকে যদি আমি মনে মনে a বলি, এইটাকে যদি আমি মনে মনে b বলি, আর এটা তো আমাদের c হিসেবে কাজ করলে এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0। এই ব্যাপারটা আসে না? কথা বল। যা একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। যা একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তো যদি দ্বিঘাত সমীকরণ হয়, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল মানে x এর মান কয়টা? দুইটা। বহুপদী বেশি দিন হয় না, শেষ করে আসছি। x এর মান কয়টা হয়? দুইটা। তার মানে কি আমার দুইটা পয়েন্টে ছেদ করছে, এই কথাটাকে নির্দেশ করতেছে, রাইট? কিন্তু স্পর্শক মানে তো আর এটা হইতে পারে না, কারণ এটা তো ছেদক। তার মানে দুইটা মান পাবো x এর ঠিকই, কিন্তু স্পর্শক কথাটা মানে তার মানে এই বিন্দুটারই x এর দুইটা মান হবে সেম। x এর দুইটা মানই আসে, কিন্তু দুইটার মধ্যে আমরা একটাকে রিসিভ করতে পারি এমন একটা শর্তে, যে শর্তে দুইটা মান সমান হয়। দুইজনে যদি 2 হয়, একটা নিলেই তো হয় নাকি? আর দুইটা মানই দ্বিঘাত সমীকরণে সমান হয় কোন শর্তে? যখন নিশ্চয়ক শূন্য হয়। মনে পড়ে? তার মানে আমরা লেখাটা এভাবে লিখবো যে যা একটি দ্বিঘাত, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে যাই 3 নং, যা একটি
দ্বিঘাত সমীকরণ যা x এর মূল দুটি, কিন্তু রেখাটি স্পর্শক হওয়ায় মূলদ্বয় কি হতে হবে? সমান হতে হবে। এখন মূলদ্বয় সমান হবে যদি 3 নং এর নিশ্চয়ক, আচ্ছা মূলদ্বয় সমান হলে 3 নং এর নিশ্চয়ক ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। 3 নং এর নিশ্চয়ক কি হবে? 0। তাহলে বা নিশ্চয়ক কত? এটা কি নিশ্চয়কের ফর্মুলা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার মানে হচ্ছে 2mc মাইনাস 4a হোল স্কয়ার মাইনাস 4a, a মানে হচ্ছে m স্কয়ার, c মানে c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙলে 4m স্কয়ার c স্কয়ার মাইনাস 16mac মাইনাস 4 কিছু একটা আচ্ছা সরি প্লাস 16a স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কাটা আমাদের বা 16a স্কয়ার ইজ ইকুয়াল টু 16mac, 16 কাটা, একটা a কাটা চলে যায়, তাহলে c ইজ ইকুয়াল টু কি আসে? a ডিভাইডেড বাই m। এটাই হচ্ছে নির্ণয়ের শর্ত। তাহলে আজকে থেকে মুখস্থ, একটা পরাবৃত্তকে y is equal to mx plus c নামক একটা সরল রেখা যদি স্পর্শ করতে হয় তাহলে অবশ্যই পরাবৃত্তের a আর স্পর্শকের যে ঢাল m, এদের দুইটার অনুপাত কার সমান হতে হবে? c এর সমান হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? সুন্দর করে এবার তুলে ফেলেন, পজ করো সবাই। তাহলে আমাদের একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা একে অপরের স্পর্শক হওয়ার শর্ত কি? স্যার c is equal to কি হতে হবে? a divided by m। কনসেপ্ট ক্লিয়ার? এই এক শর্তেই ওরা একে অপরের স্পর্শক হবে। তাহলে তোমাদেরকে যদি কখনো আমি বলি যে একটা বৃত্ত দিলাম আর একটা কি দিব? পরাবৃত্ত দিব, এরা কি একে অপরকে স্পর্শ করছে, একটা প্রশ্ন যদি ছুড়ে দেয় তোমরা কি চেক করবা? যে স্যার a আর m এদের অনুপাতটা c এর সমান কিনা। যদি সমান হয় তাহলে সে স্পর্শ করছে, আর যদি না হয় আচ্ছা এই কনসেপ্টটা গেল। বৃত্তে তো একটা সমীকরণ আছে, পরাবৃত্তে তো আলাদা পরাবৃত্তে। আচ্ছা এখন কথা শুনেন স্যার, ধরেন এই বিন্দুতে স্পর্শ করছে, ও বৃত্তের মধ্যে চলে গেছে, এটা তো পরাবৃত্তের সমীকরণ নিয়ে কথা বলতেছে। তো বৃত্ততে তো ফার্স্ট ইয়ারে শেষ করে আসছি। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটার কি স্যাররা চাইলে স্থানাঙ্ক জানতে যেতে পারে না? পারে কিনা? অবশ্যই। কোনো দুর্বলতা রাখা যাবে না। এই বৃত্ত মানে পরাবৃত্ত, আমি বৃত্ত বলাতে কনফিউজ হয়ে যাও না, বৃত্ত মানে এখন পরাবৃত্ত আছে মানে এটাকে আমি বুঝাচ্ছি। এই যে এখানে টাচ করছে, তার মানে কয়টা কোশ্চেন করা যায় এখানে? স্যার দুই রকমেরই কোশ্চেন করা যায়। এক, সে টাচ করছে কি করে নাই, নাম্বার 1, আর কোথায় টাচ করছে তার স্থানাঙ্ক। আর কোনো কোশ্চেন করতে পারবে? হ্যাঁ, তাহলে স্যার আবার আরেকটা জিনিস চিন্তা করেন, এই কনসেপ্টটা ব্যবহার করে আপনারা কিন্তু অনেক সময় এ অজানা থাকলে এ বের করতে পারবেন। এ বের করতে পারলে এই বৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবেন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইলে ওই বৃত্তের কিন্তু যেহেতু সে y = 4x, আমি যদি সমীকরণ দিয়ে দিই তার স্থানাঙ্ক মানে সকল কোশ্চেন কিন্তু আপনারা করতে পারবেন। একটু পরে করাচ্ছি। তো এখন কোশ্চেন হলো স্যার তাহলে আমরা এখন এই স্থানাঙ্কটা কিভাবে বের করব, তাই না? তাহলে এবার হেডলাইন দেন, আগেরটুকু তো থাকবেই। আমি একটা সমীকরণ দিয়ে আসছি, এটা দিবেন 3 নং। হ্যাঁ, এটা একটাই লেকচার, তারপর একটা হেডলাইন দেয়া আছে। এবার হেডলাইন দেন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। শারিয়ার এই পার্টটা কি আসতেছে পুরোটা এখান থেকে? না। আচ্ছা তাহলে আমি মুছে ফেলি, এই লাইনটা আমার লাগবে। হ্যাঁ, আমি পুরোটাই মুছে ফেলছি। এগুলো ওকে। তো এখন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হেডলাইন দিয়ে তোমরা লেখো যে
সুন্দর করে যে সি এর মান 3 নং এ বসাই। c is equal to a divided by m 3 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই স্যার আমাদের এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে m স্কয়ার x স্কয়ার প্লাস 2 into m into a divided by m minus 4a x plus c square that is a square divided by m square is equal to 0 বা m square x square plus এখানে m কাটা থাকে 2a মানে আমাদের আসে minus 2ax হ্যাঁ আসেন বলেন কিছু বলেন আচ্ছা প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা আমরা লসাগু করব যদি লসাগু করি m স্কয়ার এটা চলে আসে m টু দি পাওয়ার 4 x স্কয়ার মাইনাস 2ax ইনটু m স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা উপরের এইটুকু আমাদের আসে হচ্ছে কি হলো m স্কয়ার x মাইনাস a হোল স্কয়ার আর এই m স্কয়ার ওই পাশে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে তাহলে স্যার m স্কয়ার x মাইনাস a স্কয়ার বর্গমূল করে ফেললে চলে যাচ্ছে বা m স্কয়ার x ইজ ইকুয়াল টু a বা x ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই m স্কয়ার আমরা স্পর্শবিন্দুর x পেয়ে গেছি ওকে তো সবাই একটু দেখো তোমাদেরকে বলছি পরে তোলার জন্য আগে বুঝতে বলছি এখন x এর মানটা সরকার একটা 2 হবে না 2x mm কাটা 2 এ থাকতেছে এই 2 এ থেকে -4 এ কাটা কি -2 এ আর এই x -2x যোগ্য কিছু হ্যাঁ ডাইরেক্ট করে দিতেছে তো স্যার এবার এই যে x এর মানটা আমি 1 নং এ বসাইলে কিন্তু আমার y এর মান পেয়ে যাব 1 নং না সরি 2 নং এ তাহলে 2 নং এ 2 নং সমীকরণে x is equal to a divided by m square বসাই তাহলে স্যার আমাদের যে ডাটাটা আসে সেই ডাটাটা হচ্ছে যে y is equal to m a divided by m square প্লাস c এর মান আচ্ছা x এবং c is equal to a by m বসাই তাহলে c এর মান হচ্ছে a divided by m এখানে m এর কাটা কি একটা m থাকে তার মানে आंसर হচ্ছে 2a divided by m এটা হচ্ছে আমাদের y এর স্থানাঙ্ক তাহলে অতএব স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আজকে থেকে মুখস্থ হয়ে গেল পরাবৃত্তের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y is equal to a divided by m square, 2a divided by m. That's all. Okay? পুরো লেকচারটা বোর্ডে আছে। ফার্স্ট লেকচারটুকু ছিল আমাদের কিসের উপর? স্যার আমাদের স্পর্শ কেন হবে, কোন শর্তে হবে সেই শর্ত। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। পুরোটা মিলেই একটা লেকচার। এবার আমি আপনাদেরকে অঙ্ক দেখাবো আপনাদের বইয়ের নতুন বইয়ের 15 নাম্বার অঙ্ক হচ্ছে স্পর্শ বিন্দুর অঙ্ক নিয়ে স্পর্শক সম্পর্কিত ম্যাথ নিয়ে। অঙ্কগুলো খুব ছোট, আর 2 মিনিটও লাগবে না দেখাতে যদি বেসিকটা ক্লিয়ার থাকে। তাহলে দুইটা কথাই মাথায় রাখতে হবে, কি তামান্না, যে ভাইয়া একটা পরাবৃত্ত y স্কয়ার = 4ax, এটাকে যদি y mx c স্পর্শ করতে চায় বা এটার স্পর্শক হতে চায় তাহলে শর্তটা হইতে হবে c a/m। আর যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুর স্থানাঙ্কটা কি হতে হবে? স্যার a/m², 2a/m। ওকে স্যার, তো চলেন অঙ্ক করি। অনুমতি দিলে মুছবো। আচ্ছা, যাদের তোলা হয় নাই তোলেন। তোলা শেষ? থ্যাংক ইউ। আমাকে বই দেন। তাহলে স্যার টাইপ নাম্বার 12, টাইপ 12 পরাবৃত্তের
স্পর্শক সম্পর্কিত। ওকে, স্পর্শক সম্পর্কিত আলোচনা। একটা কোশ্চেন আমাদেরকে দিয়েছে যে lx my n, একটা সরল রেখা y² 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে যদি ln am² হয়। এটা আমাদেরকে দেখাইতে বলছে। মানে হচ্ছে একটা সরল রেখা দেওয়া আছে, আমি 15 এর 1 করতেছি, দেওয়া আছে একটা সরল রেখা দেওয়া আছে lx my n 0। এটাকে আমি একটু আমাদের y mx c আকারে বানায় নিতে হবে, ঠিক আছে? না হলে আমরা শর্ত অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে my lx n, বা y m দ্বারা সবাইকে ভাগ করলে -l/m x n/n। তাহলে কি হয়ে গেল না mx c? এটাকে আমরা একটা সমীকরণ দিই 1 নং। আবার আমাদের বৃত্তটা দেওয়া আছে এবং আমাদের যে বৃত্তটা সেটা হচ্ছে y² 4ax, এটাকে দিলাম 2 নং। প্রশ্ন বলতেছে যে এই রেখাটা আর এই বৃত্তটা একে অপরকে স্পর্শক হবে যদি, দেখাইতে বলতেছে তোমাকে যে ln am²। তাহলে আমাকে বলো তো তানজিম, যে স্পর্শক হওয়ার শর্ত কি? ভেরি গুড, আমরা এভাবে লিখব যে 1 ও 2 নং পরস্পরের স্পর্শক হবে যদি c বলতে আমাদের কি আছে? ভেরি গুড, তাহলে -n/m কি a/m হয়। তাহলে a বলতে আমাদের কত আছে? a বলতে এই আছে, a বলতে এই, আর m বলতে আছে কি -l/m। স্যার দুই পাশ থেকে কি মাইনাস চলে যায়? তাহলে আমাদের আসে কি স্যার n/m, আর এই m উপরে চলে গিয়ে আসে am/m, রাইট কি না? তাহলে আমাদেরকে প্রমাণ যেটা করতে বলছে সেটা হচ্ছে ln am²। দেখো তো হয়ে গেছে না? ln am²। স্পর্শক হওয়ার শর্ত ln am² হলে স্পর্শ করবে, ঠিক আছে? তো স্যার এটাই আমাদের কাছে চাইছে, তুলে ফেলেন। নাই, দ্বিতীয়টা করলে আপনারা তৃতীয়টা পাবেন। আমাদের দ্বিতীয় অঙ্কটাতে কি বলছে? একটা পরাবৃত্ত দেওয়া আছে, একটা সরল রেখা দেওয়া আছে। পরাবৃত্ত আর কি দেওয়া? সরল রেখা দেওয়া। একটু ভালো করে লক্ষ্য করো, দেওয়া আছে একটা সরল রেখা y 3x + 1, আর পরাবৃত্তটা দেওয়া y² 4ax। এখন স্যার প্রশ্ন করছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে হলে কি জানতে হয়? a জানতে হয়। 4 তো জানাই, তার মানে এখানে এটা জানতে পারলেই হয়ে যায়। এখন তোমরা দেখো এই যে বৃত্তটা ওরা বলছে একে অপরকে স্পর্শ করছে, বলছে পরাবৃত্তকে স্পর্শ করে, প্রশ্নে বলাই আছে। তা আমরা তো জানি এই দুইটা জিনিস একে অপরের স্পর্শ হওয়ার শর্ত কি? c কি হবে? a/m হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে 1 ও 2 নং পরস্পরকে স্পর্শ করলে c মানে আমাদের কত? 1 a/m। a কত? a, m কত? 3। তাহলে অতএব a কত? 3 পেয়ে গেলাম না এর মান? তাহলে শান্তনা এখন অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস 4a, that is 4 * 3, that is 12। শেষ। আপনাদের পরাবৃত্তের সাথে আমার আনুষ্ঠানিকভাবে ইতি ঘটলো। এবার আপনারা যদি কখনো কোনো সমস্যা পান আমাকে জানান, আমি অবশ্যই হেল্প করব। বাট আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা টাইপ শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমি টাইপ করছি, আপনাদের বই করি নাই, বই অটোমেটিক্যালি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা গেট রেডি স্যাটারডেতে এক্সাম দেওয়ার জন্য। ওকে, এক্সামের আমি বিষয়টা বলে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করব আপনারা আপাতত এক্সামটা যেটা দিবেন সেটা হচ্ছে রূপন্তী বইটাই ভালো করে শিখে ফেলেন। একটা বই ভালো শিখে হইলে এমনিতেই সব হবে।
সো আমি যে ম্যাথ গুলো দিব সেটা রূপর দিকে ফলো করেই দিব। ওকে, এইটুকু সহজ করে দিলাম। নাম্বার 1, আপনাদের ম্যাথ অ্যানসার করতে হবে 4টা, অলরেডি বলে দিয়েছি, রাইট? দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এমসিকিউ অ্যানসার করতে হবে 10টা। সো আপনারা ম্যাথ এবং এমসিকিউ, 5টা দিবেন। হ্যাঁ 4টা অ্যানসার করে 5টা দিব, আমার মাথায় আছে। তো 4টা অ্যানসার করে 5টা দিন, টোটাল আমি 50 মার্কসের পরীক্ষা নিচ্ছি। আমি প্রতিটা ম্যাথে বলছি আমি 10 করে দিই। তো আপনারা তাহলে বেস্ট প্রিপারেশন নিবেন। আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করতেছি, এত সুন্দর করে আমি যেহেতু পড়ায়া দিছি, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও উচিত আমাকে সেই লেভেলের একটা কি দেওয়া, আউটপুট দেওয়া। ভিডিও অফ করছো?